এই মার্কসম্যানটি নয় লোগেন পল নয় অস্টিন থিওরি, এবং কি শকিং বিষয় হলো এইটা নয় সেথ রোলেন্স নয় এলএ নাইট। এই মার্কসম্যানটিকে এটা নিয়ে যে পরিমাণ কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়েছে তা কিন্তু আগের যে মার্কসম্যানটি ছিল তাকে নিয়েও ক্রিয়েট হয়নি। সো গাইস, আজকের মানডে নাইট ড্রটি শেষ হয়ে গেছে। কি হলো আজকের মানডে নাইট ড্রতে সমস্ত কিছুই থাকবে আজকের এই ভিডিওতে। আজকের মানডে নাইট ড্র শুরুতেই ফিশন রিং এ আসে। ফিশনদের যখনই অডিয়েন্সরা দেখে তাদের সেই পরিমাণ বু করছিল অডিয়েন্সরা। এর মধ্যে লোগেন পল বলে, আমি রিসেন্টলি একটা ওয়ার্ল্ড রেকর্ড করেছি। আমি $16 মিলিয়ন দিয়ে একটি পোকেমন কার্ড কিনেছি যা তোমাদের মধ্যে কেউই কখনো এফোর্ড করতে পারবে না। আর গাইস, মজার আরেকটি বিষয় ছিল যখন ফিশনরা রিং এর মধ্যে আসে, অডিয়েন্সের মধ্যে আমরা দেখতে পাই যে জে উসো এবং জিমি উসোকে। তারপর পল হেমেন গত সপ্তাহে যে অস্টিন থিওরিকে মার্কসম্যান অ্যাটাক করেছিল এটা সবাইকে দেখায়। এটা দেখে অস্টিন থিওরি অনেক রেগে যায়। সে বলে, মার্কসম্যানটি যে কে এটা আমরা এখন পর্যন্ত জানি না। আমাদের সন্দেহ এখন পর্যন্ত সবার উপরেই রয়েছে। জে উসো এবং জিমি উসো আমরা তোমাদেরকেও সন্দেহ করি। তখনই সেখানে অ্যাডাম পিয়ার্স আসে। অ্যাডাম পিয়ার্স এসে বলে, তোমরা এখানে এইসব কথা কেন বলছো? তোমরা আমার অফিসে আসো, সেখানে আমার সাথে এই বিষয়ে কথা বলো। কিন্তু অস্টিন থিওরি বলে, আমরা এখান থেকে কোথাও যাব না, তুমি রিঙে আসো এবং কি আমাকে বলো এই মার্কসম্যানটি কে। অ্যাডাম পিয়ার্স বলে, আমার এখন কোনো টাইম নেই, তোমরা আসো অফিসে, সেখানেই কথা হবে। পল হেমেন বলে, আমি চাই ব্রনসন রিডকে তুমি এলিমিনেশন চেম্বারে দাও। অ্যাডাম পিয়ার্স বলে, তুমি কিছুদিন আগে আমাকে একটি ফোন কল ধরিয়ে দিয়েছিলে এবং কি সেই ফোন কলের মাধ্যমে আমাকে অনেক বেশি প্রেসারে রেখেছো। তারপরও যদি ব্রনসন রিডকে এলিমিনেশন চেম্বারে যেতে হয় তাহলে তাকে আগে এলিমিনেশন চেম্বার কোয়ালিফাই করতে হবে। নেক্সট উইক আমি একটি ব্রনসন রিডের কোয়ালিফাই ম্যাচ কনফার্ম করে দিচ্ছি। সেই ম্যাচের মধ্যে যদি ব্রনসন রিড উইন করে তাহলে সে চান্স পাবে এলিমিনেশন চেম্বারে ফাইট করার। তখনই সেইখানে মিউজিক হিট হয় এলএ নাইটের। এলএ নাইট রিং এর মধ্যে তো আসে না, সে র্যাম্পের ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে, ব্রনসন রিড তুমি কখনোই এলিমিনেশন চেম্বারে ফাইট করতে পারবে না। তারপরও আমি তোমার জন্য প্রেয়ার করছি তুমি যেন এলিমিনেশন চেম্বারে যে ফাইট করতে পারো। আর গাইস, এইখানে কিন্তু এলএ নাইট ব্রনসন রিডের এলিমিনেশন চেম্বার নিয়ে অনেক বেশি মজা করতে শুরু করে, যা দেখে ফিশনরাও অনেক বেশি রেগে যায় এবং কি তারা এলএ নাইটকে রিং এর মধ্যে যাওয়ার জন্য বলে। কিন্তু এলএ নাইট এইখানে স্মার্ট ওয়েতে সে একটি 6 ম্যান ট্যাগ টিম ম্যাচ সেখানে কনফার্ম করতে বলে অ্যাডাম পিয়ার্সকে। এলএ নাইট বলে, যেহেতু এখানে জে উসো এবং জিমি উসো রয়েছে আর তাদের সাথে ভীষণদের একটা পুরনো স্টোরি রয়েছে, তাই আমি চাই এখনই একটা 6 ম্যান ট্যাগ টিম ম্যাচ হবে। সেই ম্যাচের মধ্যে আমরা ভীষণকে ডিস্ট্রয় করে দিব। তখনই অ্যাডাম পিয়ার্স সেই ম্যাচটি তখনই কনফার্ম করে দেয়। আর গেস, তারপরে আমরা একটি 6 ম্যান ট্যাগ টিম ম্যাচ দেখতে পাই। ম্যাচের একদম লাস্ট মোমেন্টে লোগেন পল একটা বিগ হ্যান্ড হিট করে জিমি উসোকে। তারপরে ব্রনসন রিড একটা সুনামি হিট করে তারা এই ম্যাচটার মধ্যে উইন করে যায়। ম্যাচটি উইন করার পরে লোগেন পল অনেক বেশি খুশি হয়ে যায়। লোগেন পল এই খুশিতেই মাইকেল কোলের মাইক্রোফোনটি ছিনিয়ে নেয় এবং কি সেটার মধ্যে সে কথা বলতে শুরু করে। তখনই সেই মিস্ট্রি মার্কসম্যানটি আবারও ফিরে আসে। সে এসে লোগেন পলকে একটা স্টর্ম হিট করে দেয়। মিস্ট্রি মার্কসম্যানটি স্টর্ম হিট করে তখনই সেখান থেকে পালিয়ে যায়। গাইস, এর মাধ্যমে তো এই বিষয়টা শিওর এই মার্কসম্যানটি নয় লোগেন পল নয় এখানে অস্টিন থিওরি। সবাই তো বলেছিল যে এই মার্কসম্যানটি হতে পারে এলএ নাইট, কিন্তু গাইস এই কথাটিও আজকে ভুল প্রমাণ হলো। কারণ যখন আজকে লোগেন পলকে মার্কসম্যান স্টর্ম হিট করে তখন তো এলএ নাইট সেখানেই ছিল। তাহলে এখানে এলএ নাইট কিভাবে হতে পারে? এখন এই মার্কসম্যানটি যে কে, এখানে কিন্তু দুইটি নাম কিন্তু ভেসে উঠেছে। একটি হলো অ্যাডাম পিয়ার্স নিজেই, আরেকটি নাম আমি এখনই নিচ্ছি না, সেটা আমি নেক্সট মানডে নাইটে বলে দিব। এখন আমি এখানে অ্যাডাম পিয়ার্সের নাম যে নিয়েছি এটা নিয়ে অনেকের মধ্যে কনফিউশন থাকতে পারে। তাদেরকে বলছি, যেভাবে অ্যাডাম পিয়ার্স এবং কি ফিশনের স্টোরিকে পার্সোনাল করা হচ্ছে, আর অ্যাডাম পিয়ার্সও কিন্তু একজন প্রফেশনাল রেসলার, তাই অনেকটা চান্স রয়েছে যে অ্যাডাম পিয়ার্সও হতে পারে এই মার্কসম্যান। এটা শুধু আমার কথা নয়, মাল্টিপল রিমার থেকেও কিন্তু এই বিষয়টা জানা গেছে। তারপর ব্যাকস্টেজে অ্যাডাম পিয়ার্স একটি মিস্ট্রি বক্স দেখতে পায়। তখন সে জানতে পারে যে এই বক্সটি এলিমিনেশন চেম্বারেই খোলা হবে এবং কি সামনের যে স্ম্যাকডাউন হবে সেই স্ম্যাকডাউনও এই বক্সটি রাখা হবে। গাইস, এই বক্সের মধ্যে যে কি আছে এটা কিন্তু এখন পর্যন্ত কনফার্ম হয়নি। এলিমিনেশন চেম্বারে আমরা জানতে পারবো এই বক্সের মধ্যে কি রয়েছে। তারপর রিয়াল আমেরিকানোর একটা ইন্টারভিউ হয়, সেখানে সেই আমেরিকানো বলে, আমার যে রিয়াল ল্যাঙ্গুয়েজ সেটাকে ব্যান করা হয়েছে, তাই আমি ইংলিশেই কথা বলছি আর আমি ইংলিশটা অনেক ভালোই পারি। গত 6 মাস ধরে আমার মতো রূপ নিয়ে একজন নকল আমেরিকানো সবার সামনে ঘুরে বেড়াচ্ছে। লাস্ট উইক আমি ট্রাই করেছিলাম তার মাস্কটি খোলার জন্য। যাই হোক, আমার এখন ফোকাস এলিমিনেশন চেম্বার। নেক্সট উইক আমি এলিমিনেশন চেম্বারের জন্য কোয়ালিফাই ম্যাচ ফাইট করব এবং কি তারপরে আমি যাব এলিমিনেশন চেম্বারে। তারপর একটি ওমেন এলিমিনেশন চেম্বারের জন্য কোয়ালিফাই ম্যাচ হয়। সেই ম্যাচটার মধ্যে ফাইট করে আসকা ভার্সেস ন্যাটি ভার্সেস বেলি। তিনজনই যেহেতু সিনিয়র সুপারস্টার, তাই তাদের মধ্যে কিন্তু আমরা অসাধারণ একটি রেসলিং দেখতে পাই। কিন্তু গাইস, বর্তমানে একটা জিনিস আমার চোখে পড়ার মতো ছিল, সেটা হলো ন্যাটির ফেস এক্সপ্রেশন। আগে কিন্তু ন্যাটিকে বলা
বলা হতো ন্যাটালিয়া, বর্তমানে সে ন্যাটি ক্যারেক্টারে ফিরে এসেছে। এটা কিন্তু সত্যি আমার কাছে অনেক ভালো লেগেছে। তাকে যেভাবে বিল্ড করা হচ্ছে, আমার মনে হয় সামনে তার সাথে অনেক ভালো কিছু হতে পারে ডাব্লিউডব্লিউতে। যাই হোক, ম্যাচের মধ্যে বেলির অনেকবারই সাইকো ক্যারেক্টার বের হয়ে আসে, কিন্তু এতে কিছুই যায় আসে না। আজকে তার সাবমিশন মুভে বেলিকে আটকে দেয়, তারপরে সেখান থেকে বেলি আর বের হতে পারে না। বেলি সেখানে ট্যাপ আউট করে দেয়। আর গাইস, এই ম্যাচটার মধ্যে আজকা উইন করে সে গেল এলিমিনেশন চেম্বারে। যখনই ম্যাচটি শেষ হয় তখনই সেখান থেকে যাচ্ছিল ন্যাটি, তখনই পিছন থেকে ম্যাগজিন ডুপ্রি ন্যাটিকে অ্যাটাক করে। আর গাইস, এর মাধ্যমে কিন্তু এই জিনিসটা মোটামুটি কনফার্ম, সামনে আমরা ম্যাগজিন ডুপ্রি এবং কি ন্যাটির মধ্যে ম্যাচ দেখতে পারবো। তারপর আমরা ব্যাকস্টেজে অ্যাডাম পিয়ার্স এবং কি ওবাফেমিকে দেখতে পাই। সেখানে অ্যাডাম পিয়ার্স ওবাফেমিকে একটা কন্ট্রাক্ট দেয় মানডে নাইট রতে জয়েন হওয়ার জন্য। অ্যাডাম পিয়ার্স বলে এই কন্ট্রাক্টে সাইন করে সেজন্য হয়ে যায় মানডে নাইট রর সুপারস্টার। এর জবাবে ওবাফেমি বলে আমার একটু টাইম লাগবে, আমি ভেবে চিন্তে এটার মধ্যে সাইন করে দিব। এইটা বলে যখনই সেখান থেকে ওবাফেমি চলে যাচ্ছিল তখনই সেখানে চলে আসে রুসেফ। আমরা রুসেফ এবং ওবাফেমির মধ্যে একটা ফেস অফ দেখতে পাই। হতে পারে সামনের সপ্তাহে আমরা ওবাফেমি এবং কি রুসেফের মধ্যে ম্যাচ দেখতে পারি। তারপর সিএম পাঙ্ক রিংয়ে আসে। সিএম পাঙ্ক রিংয়ে এসেই প্রতি সপ্তাহের মতো অডিয়েন্সদের অনেক বেশি তারিফ করে। তারপরে সে ফিন বেলারের টপিকে আসে। সিএম পাঙ্ক বলে আমি যেহেতু একজন ফাইটিং চ্যাম্পিয়ন, আমি সবাইকে চান্স দিচ্ছি যারা যারা ডিজার্ভ করে। আমি আয়ারল্যান্ডে ফিন বেলারকেও চান্স দিয়েছিলাম, কারণ সে তখন এটা ডিজার্ভ করত। এলিমিনেশন চেম্বারও আমার সাথে ফিন বেলারের ম্যাচ হবে, কিন্তু এইবার সে এইটা ডিজার্ভ করে না। ফিন বেলার এটা জোর করেই আর্ন করেছে। এলিমিনেশন চেম্বারে আবারও ডাব্লিউডব্লিউ দেখতে পারবে আমি রিয়াল বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। সেটা নয় রমেন রেন্স, নয় ফিন বেলার। তখনই সেখানে ফিন বেলার তার ওল্ড মিউজিক নিয়ে এন্ট্রেন্স করে, কিন্তু এন্ট্রেন্সের সময় সে সাথে করে নিয়ে আসে জেডি ম্যাকডোনা এবং কি ডমিনিক মিস্টিরিওকে। জাজমেন্টে সেখানে এসেই ফার্স্টে সিএম পাঙ্ককে ঘিরে ধরে। তারা এমন একটা ভাব দেখাচ্ছিল যেন তারা সিএম পাঙ্ককে তখনই সেখানে অ্যাটাক করবে, কিন্তু তখনই ফিন বেলার বলে সিএম পাঙ্ক তুমি কোনো ভয় পেও না, আমি এখানে তোমাকে কোনো অ্যাটাক করতে আসিনি। আমি এখানে একটা জিনিস একদমই ক্লিয়ার করতে এসেছি, তুমি যদি বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড হও তাহলে তোমাকে আসতে হবে আয়ারল্যান্ড থেকে। তুমি যদি বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড হও তাহলে তোমাকে আসতে হবে লুচাদোর থেকে। এছাড়াও যদি তুমি বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড হতে চাও তাহলে তোমাকে আসতে হবে নিউ জাপান প্রো রেসলিং থেকে। আর তুমি যদি বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড হও তাহলে তোমাকে ডেবিউর দিনই রমেন রেন্সকে হারাতে হবে। তুমি এর মধ্যে একটাও পারোনি, এজন্য তুমি বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড নও। আমি হচ্ছি রিয়াল বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, কারণ আমি অলরেডি এই সমস্ত কিছু করে ফেলেছি। সিএম পাঙ্ক বলে ঠিক আছে, তাহলে তুমি কেন এখানে ইডিয়েটের মতো এসেছো? আমি তো জানি তুমি কে, তাহলে কেন আবার এইটাকে বলতে হবে? তুমি তো এইটা জানো না জাজমেন্টে তোমার কাঁধে ভর করে চলছে। এরা কারা, এদের তো কেউই চিনতো না আগে। সিএম পাঙ্ক ডমিনিক মিস্টিরিওকে দেখায়, বলে দেখো এই ইডিয়েটকে, যে দুইটা টাইটেল হোল্ড করে রয়েছে কিন্তু সে কখনো টাইটেল ডিফেন্স করতে পারে না। যেটিকে দেখো, যাকে দেখে তো আমার হেল্প করতে মনে চায়। তোমাদের তিনজনের যদি প্ল্যান থাকে যে আমাকে তোমরা অ্যাটাক করবে, এই প্ল্যান করে কোনো লাভ নেই, কারণ আমিও সবসময় রেডি থাকি। আমি বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, কারণ আমি জানি আমি একা ফাইট করতে পারি। আমি জানি তুমি কখনোই একা ফাইট করতে পারবে না। তুমি সবসময় তোমার সাথে করে এই জাজমেন্টকে নিয়ে আসবে। আমার এটা মনেই হয় না তুমি একা ফাইট করে কোনো ম্যাচ উইন করতে পারবে। এইটা বলে সিএম পাঙ্ক তার হাতে থাকা মাইক্রোফোনটি থ্রো করে ফিন বেলারের উপর, আর এটা বলে সে সেখান থেকে চলে যায়। গাইস, এখানে কিন্তু সিএম পাঙ্ক অলরেডি ফিন বেলারকে ওয়ার্নিং দিয়ে চলে গেল। সিএম পাঙ্ক এখানে ভালো মতনই বুঝিয়ে গেল যে ফিন বেলার কখনোই একা ফাইট করতে পারবে না সিএম পাঙ্কের সাথে। আর এই কথার একটু হলো প্রভাব কিন্তু পড়েছে ফিন বেলারের উপর। যখন সিএম পাঙ্ক এইসব কথা বলছিল ফিন বেলারকে, জেডি ম্যাকডোনা বারবারই চাচ্ছিল সিএম পাঙ্ককে অ্যাটাক করতে, কিন্তু ফিন বেলার আটকে দেয় জেডি ম্যাকডোনাকে। যা দেখে এটা মনে হচ্ছিল গাইস যেন আমরা এলিমিনেশন চেম্বারে আমাদের ওল্ড ফিন বেলারকে আমরা আবারও ব্যাক করতে দেখতে পারবো। তারপর পেন্টা ভার্সেস ফেক আমেরিকানোর মধ্যে একটা নাম্বার 1 কন্টেন্ডার ম্যাচ শুরু হয়ে যায়। ম্যাচটি ছিল ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য নাম্বার 1 কন্টেন্ডার ম্যাচ। ম্যাচের একটি মোমেন্টে আমেরিকানো হেল্প চায় অন্য আমেরিকানোদের কাছ থেকে, কিন্তু তখনই রিংয়ের নিচ থেকে বের হয়ে আসে রিয়াল আমেরিকানো। সে এসে নিচে থাকা যে সমস্ত ফেক আমেরিকানো ছিল সবাইকে ডিস্ট্রয় করে দেয়। অপরদিকে পেন্টা রিংয়ে থাকা আমেরিকানোকে তার ফিনিশার হিট করে এবং কি সে এই ম্যাচটার মধ্যে উইন করে যায়। আর গাইস, সামনে আমরা পেন্টা এবং কি ডমিনিক মিস্টিরিওর মধ্যে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ ম্যাচ দেখতে পারবো। কিন্তু যখনই ম্যাচটি শেষ হয়ে যায়, ফেক আমেরিকানোকে আবারও রিয়াল আমেরিকানো অ্যাটাক করে। রিয়াল আমেরিকানো বারবারই চাইছিল ফেক আমেরিকানোর মাস্কটি খোলার জন্য, কিন্তু সেখান থেকে অনেক কষ্টে ফেক আমেরিকানো ভেঙে যায়। তারপর আমরা ব্যাকস্টেজে জাজমেন্টকে দেখতে পাই। সেখানে জেডি ম্যাকডোনা ফিন বেলারকে বলে আমি তোমাকে হেল্প করতে চাই, আর আমি চাই তুমি যেন ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হও। ফিন বেলার বলে তুমি যদি সত্যি আমাকে হেল্প করতে চাও তাহলে তুমি আমাকে একা ছেড়ে দাও, তুমি এই সমস্ত বিষয় ইন্টারফেয়ার করো না। গাইস, এর মাধ্যমে কিন্তু এই বিষয়টা একদমই কনফার্ম হয়ে গেল ফিন বেলার চায় না যেন তাকে এলিমিনেশন চেম্বারে কেউ হেল্প করুক। কিন্তু গাইস, আমার মনে হয় এলিমিনেশন চেম্বারে কেউ না কেউ ইন্টারফেয়ার করবেই।
এবং তার মাধ্যমে জাজমেন্টের ব্রেকআপ হবে। গাইস, এই বিষয়ে আপনি কি মনে করেন সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। তারপর এজেলি রিংয়ে আসে। সে রিংয়ে এসেই বলে লাস্ট উইক আমাকে বেকি লিঞ্চ অ্যাটাক করেছিল। আমি যখন বেকি লিঞ্চের হাতে আইসি টাইটেলটি দেখলাম, আমার কিন্তু এই টাইটেলটি অনেক বেশি ভালো লেগেছে। এই জন্য এই টাইটেলটি আমার চাই। ডাব্লিউডাব্লিউই এর যে ওমেন রোস্টার রয়েছে, এই রোস্টারটিকেই আমি গিফট করেছি। আমি জানি না কেন বেকি লিঞ্চ আমাকে নিয়ে এত পাগল। আমি তো তার জন্য এত পাগল নই। আমি রিংয়ে আবারও ফিরে এসেছি কারণ আমি প্রুভ করতে চাই আমি এখন পর্যন্ত গোট। আমি চাই রেসেলমেনিয়াতে আমি আমার টাইটেলকে ডিফেন্স করব। তখনই সেখানে চলে আসে বেকি লিঞ্চ। বেকি লিঞ্চ বলে তুমি রোস্টারকে গিফট করেছো, কিন্তু তুমি তো রিটায়ার্ড হয়ে চলে গিয়েছিলে। এই রোস্টারকে ক্যারি করেছি আমি 17 বছর রেসলিং করেছি, আর তুমি তো বাসায় থেকে কমিক বুক লিখেছো। এলিমিনেশন চেম্বারে আমি তোমাকে দেখাবো আমি রিয়াল গোট। এজলি বলে ঠিক আছে, তাহলে তুমি রিং এর মধ্যে আসছো না কেন? তুমি রিং এ আসো, আমার সামনে কথা বলো। এটা শুনে বেকি লিঞ্চ বলে তোমার কি মনে হয় আমি ইডিয়েট? এটা বলো ফার্স্টে বেকি লিঞ্চ যেতে চাইছিল না, তারপরও বেকি লিঞ্চ যায় রিং এর মধ্যে। রিং এর মধ্যে যাওয়ার পরে এজলি বলে তুমি লাস্ট উইক আমাকে পিছন থেকে অ্যাটাক করেছিলে, আমি চাই তুমি আমার সামনে থেকে আমাকে অ্যাটাক করো। এজলি বারবারই বেকি লিঞ্চকে অ্যাটাক করতে বলছিল, কিন্তু বেকি লিঞ্চ সেখানে এজলিকে অ্যাটাক করে না। সে বলে এটা এখন নয়, এটা হবে এলিমিনেশন চেম্বারে। এটা বলে সেখান থেকে বেকি লিঞ্চ চলে যায়। তারপর আমরা ব্যাকস্টেজে ভিশন এবং কি অ্যাডাম পিয়ার্সকে দেখতে পাই। সেখানে অস্টিন থিওরি অ্যাডাম পিয়ার্সের উপর অনেক রেগেছিল। পল হেমিন বলে অ্যাডাম পিয়ার্স তুমি কিছু একটা করো এই মার্কসম্যানের। ব্রনসন রিড বলে যদি মার্কসম্যানই প্রবলেম হয়, আমি এই প্রবলেমকে সলভ করব, আর আমি সামনেই এই মার্কসম্যানকে ডিস্ট্রয় করে দিব। তারপর আমরা জানতে পারি নেক্সট উইক কিন্তু এজে স্টাইলকে একটা ট্রিবিউট দিবে ডাব্লিউডাব্লিউই। তাই গাইস, আগামী সপ্তাহের যে মানডে নাইট ট্রটি হবে, সেটা কিন্তু বর্তমানে আমি জানতে পারছি যে অনেক বেশি ম্যাসিভ হতে চলেছে। কারণ নেক্সট মানডে নাইট ট্রতে আমরা ব্রক লেসনারকে দেখতে পারবো, এবং কি সেখানে এজে স্টাইলকে ট্রিবিউটও দেওয়া হবে। এখন যেহেতু এজে স্টাইল তার গ্লাভসটি এখনো ডাউন করেনি, আর বলা হচ্ছে যে নেক্সট উইক মানডে নাইট ট্রতে এজে স্টাইলকে ট্রিবিউট দেওয়া হবে, এই সমস্ত কিছু দেখে কিন্তু এই বিষয়টা মনে হচ্ছে এজে স্টাইল হতে পারে যে রিটায়ার্ড এখন পর্যন্ত হয়নি। এখান থেকে নতুন একটা স্টোরিও আসতে পারে, বা হতে পারে আনএক্সপেক্টেড কিছু হতে পারে এখান থেকে। তারপর জোভান ইভান ভার্সেস ডমিনিক মিস্টিরিও ভার্সেস গুন্থারের মধ্যে একটা কোয়ালিফাই ম্যাচ শুরু হয়ে যায়। ম্যাচের একটি মোমেন্টে গুন্থারকে একটা হ্যামার দিয়ে অ্যাটাক করতে আসে ডমিনিক মিস্টিরিও, কিন্তু গুন্থার সেই হ্যামারটি ধরে ফেলে। তখনই ড্রাগন লি এসে অ্যাটাক করে দেয় গুন্থারকে, যাতে গুন্থার ম্যাচ থেকে আউট হয়ে যায়। সেই সুযোগে জোভান ইভান একটা ওজি কাটার হিট করে ডমিনিক মিস্টিরিওকে, আর সে এই ম্যাচটার মধ্যে উইন করে সে কোয়ালিফাই হয়ে গেল এলিমিনেশন চেম্বারের জন্য। গাইস, এখানে জোভান ইভানকে দেখে আপনার কি মনে হয় সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। গাইস, এরই মাধ্যমে কিন্তু আজকের মানডে নাইট ট্রটিও শেষ হয়ে যায়। আজকের মানডে নাইট ট্রটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। সো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। রেসলিং সম্পর্কে সমস্ত নিউজ এবং কি আপডেট জানার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।